আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস নেব। ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় প্রথম পর্বে তোমাদের ক্লাস নেব পাঠ 1 থেকে 3 পর্যন্ত। চলো এখন আমরা সরাসরি বোর্ডে চলে যাই। তার আগে আমার পরিচয় একটা সংক্ষিপ্ত আকারে বলি। আমি মোহাম্মদ ইব্রাহিম বলি, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রগ্রেসিভ মডেল স্কুল মাইমিংসিং। আচ্ছা, এখন আমরা সরাসরি বোর্ডে চলে যাই। দেখো, বোর্ডের উপরে বড় করে লেখা আছে শিরোনাম। ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের শিরোনামে লেখা আছে দেখো, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। প্রথম পর্ব পাঠ 1 থেকে 3। পাঠ 1 দেওয়া আছে রাষ্ট্রের ধারণা, পাঠ 2 রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, পাঠ 3 দেওয়া আছে নাগরিক ও নাগরিকত্বের ধারণা। এই পাঠ 1 থেকে 3 পর্যন্ত এই টপিকগুলোর উপরই আলোচনা করা হবে। এখন আমরা সরাসরি পাঠ 1 এ চলে যাই। দেখো, পাঠ 1 এ দেওয়া আছে রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র কি? দেখো, প্রাচীন কালে কোনো রাষ্ট্র বলে কথা ছিল না, রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। প্রাচীন কালে মানুষকে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত এবং বিভিন্ন গোত্রকে পরিচালনা করার জন্য একটা গোত্র প্রধান নির্বাচন করা হতো এবং গোত্র প্রধানরাই কি ওই সকল গোত্রকে রাজনৈতিক সামাজিকভাবে শাসন করত। ওই সকল গোত্রের কোনো গোত্রের নাগরিক ওই গোত্র প্রধানের নেতৃত্বের বাইরে যাইতে পারত না। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক রাষ্ট্র এবং নাগরিকত্বের ধারণার পরিবর্তন, আমূল পরিবর্তন হয়েছে। এখন আমরা বর্তমানে কি আধুনিক রাষ্ট্রে অবস্থান করতেছি। কাজে আমাদের আধুনিক রাষ্ট্র সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো, একটা হলো রাষ্ট্রের রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে একটা সামাজিক বৃহৎ প্রতিষ্ঠান। তো রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র বলতে রাষ্ট্রের সংক্ষিপ্ত সংজ্ঞা অনুসারে একটা সংজ্ঞা আছে। রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত রূপ। এটা হচ্ছে রাষ্ট্রের অতি সংক্ষিপ্ত সংজ্ঞা। কিন্তু রাষ্ট্রের একটা কি বৃহৎ সংজ্ঞা আছে। রাষ্ট্র বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যে রাষ্ট্রে একটা নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, এমন একটা সরকার এবং সার্বভৌমত্ব, এই যে চারটা বৈশিষ্ট্য যে দেশের মধ্যে অন্তর্ভুক্ত আছে, ওই দেশটাকে একটা রাষ্ট্র হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তাহলে আধুনিক রাষ্ট্র তো মূলত আধুনিক রাষ্ট্রের চারটা উপাদান কি বিদ্যমান থাকতে হবে। এক নম্বরে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই তিনটা উপাদান, এই চারটা উপাদান যে রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, বিদ্যমান থাকবে না, ওই দেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে না। এখন এক নম্বরে জনসমষ্টি। দেখো, জনসমষ্টি বলতে জনসমষ্টি কি পরিমাণ হবে এবং কত হবে, কম না বেশি হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কোনো একটা দেশের জনসংখ্যা বৃহৎ হতে পারে, আবার ক্ষুদ্র হতে পারে। মোট কথা জনসংখ্যা বিদ্যমান থাকতে হবে। দ্বিতীয়ত নির্দিষ্ট ভূখণ্ড। দেখো, ভূখণ্ড বলতে শুধু জমি বা স্থলকে বোঝায়। ভূখণ্ড বলতে কোনো একটা দেশের স্থল, জল এবং উপরিস্থ উপরিভাগ আকাশ সীমানাকে বোঝায়। আর নির্দিষ্ট ভূমি বলতে একটা দেশের স্থলভাগ, জলভাগ এবং আকাশপথ, এই তিনটা সীমানা, সমস্ত সীমানাকে নির্দিষ্ট ভূমি বলে বিবেচিত হবে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সরকার। দেখো, একটা আধুনিক রাষ্ট্রে অবশ্যই একটা সরকার লাগবে, একটা সুশৃঙ্খল এবং জনগণ কর্তৃক বা জনগণের দ্বারা নির্বাচিত একজন সরকার বিদ্যমান থাকতে হবে। একটা দেশে জনগণ আছে, নির্দিষ্ট ভূমি আছে, সার্বভৌমত্ব আছে, কিন্তু সরকার নাই, তাহলে কিন্তু ওই দেশটা কি স্বাধীন এবং সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না। বিভিন্ন বিদেশি হাতের বিদেশিদের দ্বারা কি হস্তক্ষেপ করতে পারে। সেজন্য কি একটা নির্বাচিত সরকার অবশ্যই লাগে। চতুর্থ যে উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের ইংরেজি শব্দ হচ্ছে সভারেন্টি। সভারেন্টি একটা দেখো, একটা দেশে তিনটা উপাদানই বিদ্যমান আছে: জনসংখ্যা, নির্দিষ্ট ভূমি এবং সরকার। এই তিনটা উপাদানই বিদ্যমান আছে, কিন্তু সার্বভৌমত্ব নাই। তাহলে কিন্তু ওই রাষ্ট্রকে আধুনিক বা কল্যাণকর রাষ্ট্র হিসেবে বিবেচনা হবে না। কেননা একটা দেশের যদি সার্বভৌমত্ব না থাকে, তাহলে ওই দেশটাকে বাইরের দেশ কর্তৃক কি নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং বিদেশিরা কি অযাচিতভাবে ওই দেশটার প্রতি কি হস্তক্ষেপ করবে, বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করবে। কাজে একটা আধুনিক রাষ্ট্র এবং সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই সার্বভৌমত্ব
বিশ্বে জনসংখ্যার দিক থেকে 5ম স্থানে রয়েছে, কিন্তু আয়তনের দিকে 93তম। দেখো বাংলাদেশ আয়তনের দিক থেকে যদি 93তম হয় আর জনসংখ্যার দিক থেকে যদি 8ম হয়, তাহলে এটাই বোঝা যায় না বাংলাদেশ কি একটা জনবহুল দেশ, ঘনবসতিপূর্ণ দেশ। আচ্ছা, আয়তনটা যেহেতু বিশ্বের 93তম, সেটা তো অবশ্যই বাংলাদেশকে একটা ক্ষুদ্র দেশ এবং আয়তনটা খুবই কম জনসংখ্যার তুলনায়। এখন বাংলাদেশের যে জনসংখ্যার একটা ধারণা আছে, মোটামুটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 14,97,72,364 জন। এটা হচ্ছে মোটামুটি বাংলাদেশের জনসংখ্যা 2011 সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী। কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এর চেয়ে অনেক বেশি, প্রায় 17 কোটির মতো জনসংখ্যা। এই বৃহৎ জনসংখ্যার মাঝখানে নারী এবং পুরুষকে প্রায় সমান সমান। নারী এবং পুরুষের অনুপাত হচ্ছে 100:103। এটা হচ্ছে নারী এবং পুরুষের অনুপাত, এটা বাংলাদেশের নারী পুরুষের অনুপাত। এবং বাংলাদেশের জনসংখ্যার প্রায় বৃহৎ অংশ কি শিশু রয়েছে। বাংলাদেশের জনসংখ্যায় অনেক বেশি শিশু রয়েছে। এটা হলো বাংলাদেশের জনসংখ্যার ধারণা। এবার চলে যাই নির্দিষ্ট ভূখণ্ড। আধুনিক রাষ্ট্রের যে দ্বিতীয়তম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। ঠিক বাংলাদেশের কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমরা জানি বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড। এই যে বাংলাদেশের যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটা জলভাগ আছে, স্থল আছে এবং আকাশসীমানা, এই সকলের সমষ্টি বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড। তোমরা জানো 2015 সালে একটা ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, ছিটমহল চুক্তি। এখন এই ছিটমহল বিনিময়ে চুক্তি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আয়তনটা কিন্তু একটু বেড়ে যাবে। যদি বাংলাদেশের আয়তনটা যদি গেজেটেড আকারে প্রকাশিত হয়, তাহলে বাংলাদেশের আয়তনটা 1,47,570 বর্গ কিলোমিটার না থেকে একটু বেড়ে যাবে। সেটা কি পরিমাণ হবে? প্রায় 1,47,690 বর্গ কিলোমিটারের মতো হবে প্রায়, যদি নতুন ভাবে গেজেটেড হয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড। তৃতীয় যে উপাদানটা, সেটা হচ্ছে সরকার। আমরা জানি বাংলাদেশের একটা জনগণের ভোটে নির্বাচিত একটা সুশৃঙ্খল একটা সরকার বিদ্যমান রয়েছে। এবং আমাদের সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। বিশ্বে দুই ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আরেকটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। বাংলাদেশ কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এবং এই সরকার ব্যবস্থার প্রধান হলেন প্রধানমন্ত্রী। আধুনিক রাষ্ট্রের যে 3 নম্বর উপাদান হিসেবে বাংলাদেশে বিদ্যমান সরকার বাংলাদেশে বিদ্যমান আছে, একটা আদর্শ বংশোচ্চারিত সরকার বিদ্যমান আছে। এর পরবর্তী যে চতুর্থ উপাদান, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। হ্যাঁ, বাংলাদেশ অন্যান্য স্বাধীন রাষ্ট্রের মতো কি সার্বভৌমত্ব বিদ্যমান রয়েছে। কেননা আমরা বাংলাদেশের নাগরিক যারা আছে, তারা কি বিদেশিদের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। বিদেশিরা আমাদের উপর কোনো প্রকার শাসন চাপিয়ে দিতে পারতেছে না। আমরা স্বাধীন হওয়ার পর কি 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে, আমাদের বাহিনীর হাত থেকে স্বাধীনতা লাভ করে লাখো শহীদের রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের সংগ্রামের বিনিময়ে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। ঠিক 16 ডিসেম্বরের পর থেকে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এবার পার্ট 3 চলে যায়। দেখো পার্ট 3 নাগরিক ও নাগরিকত্বের ধারণা। পার্ট 3 দেওয়া আছে নাগরিক এবং নাগরিকত্বের ধারণা। আমি একটু উপরের দিকে মুছে দেই। পার্ট 3 নাগরিক ও নাগরিকত্বের ধারণা। নাগরিক কাকে বলে এবং নাগরিকের ধারণাটা কি? প্রাচীনকালে নগরের বসবাসকারী অধিবাসীদেরকে নাগরিক বলা হতো, কিন্তু বর্তমানেও একটা দেশে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে নাগরিক বলা হয়। তাহলে নাগরিক সংজ্ঞা দেখা যাচ্ছে, পূর্বে প্রাচীনকালে নাগরিকের ধারণা ছিল নগর রাষ্ট্রে বসবাসকারী অধিবাসীকে নাগরিক বলা হতো, এবং বর্তমান কালে কোনো একটা দেশে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে নাগরিক বলা হয়। এটা হচ্ছে নাগরিকের ধারণা। এখন নাগরিকত্বের ধারণা দেখো, একটা দেশে নাগরিক হতে হলে তাহলে তার মাঝে 4টা গুণাবলী বিদ্যমান থাকতে হবে। এক নম্বরে কি রাষ্ট্রপতি আনুগত্য, 1 নম্বরে রাষ্ট্রপতি আনুগত্য থাকতে হবে। 2 নম্বরে কি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থায়ীভাবে রাষ্ট্রে বসবাস করতে হবে। 3 নম্বর হচ্ছে
রাষ্ট্রের প্রতি নাগরিকের যে মৌলিক দায় দায়িত্ব আছে এই দায়িত্বগুলোকে পালন করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে রাষ্ট্র কর্তৃক যে সকল সামাজিক এবং রাজনৈতিক অধিকার আছে সেই অধিকারগুলোকে নাগরিক ভোগ করতে হবে। এই 4টা উপাদান যে দেশে এবং যে নাগরিকের মাঝে বিদ্যমান আছে তারাই ওই দেশের নাগরিক হিসেবে পরিগণিত হবে। এটা হচ্ছে নাগরিকত্বের ধারণা। এখন নাগরিকত্বে যে 4টা উপাদান বললাম, বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে বললাম। 1 নম্বর কি? রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার। দেখো, রাষ্ট্রে বসবাস করলে এবং স্থায়ীভাবে বসবাস করলে সে নাগরিক হিসেবে বিবেচিত হবে। কেননা আমাদের দেশে বিদেশিরা বসবাস করে এবং তারা একটা নির্দিষ্ট সময় বসবাস করে, তাই কি তারা নাগরিক না। কেননা তারা কি এই রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের প্রতি তারা কি আনুগত্য প্রকাশ করে, সরকারের প্রতি কি আনুগত্য প্রকাশ করে, সেজন্য তারা নাগরিক না। আছে একটা নাগরিক হতে হলে কি বাংলাদেশ কিংবা যে দেশে অবস্থান করবে, যে দেশের নাগরিক, সে ওই দেশের রাষ্ট্রপ্রধানের কি বা রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করতে হবে। এটা হচ্ছে নাগরিকের একটা অন্যতম গুণাবলী, আনুগত্য প্রকাশ। 2 নম্বরে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে। দেখো, রাষ্ট্রে কোনো লোক বা জনসমষ্টি বসবাস করলে সে কি ওই দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রে নাগরিক হতে হলে তাকে কি কোনো একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে। পরবর্তী যেটা রাষ্ট্রের রাজনৈতিক অধিকার ভোগ, এটা 4 নম্বর। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি নাগরিকের দায় দায়িত্ব পালন করে। শুধু রাষ্ট্রের যে নাগরিকের যে রাষ্ট্রের যে নাগরিকের প্রতি যে সকল দায়িত্ব আছে, সেই একটা নাগরিকেরও রাষ্ট্রের প্রতি কতিপয় দায়িত্ব আছে। যেই ব্যক্তি এই রাষ্ট্রের প্রতি অর্পিত যে দায় দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করবে সে কি নাগরিক হিসেবে পরিগণিত হবে। এবং 4 নম্বর যে উপাদানটা সেটা হলো তোমার কি রাষ্ট্র কর্তৃক বা রাষ্ট্র প্রদত্ত যে সকল রাজনৈতিক সামাজিক সুযোগ সুবিধা প্রদান করে থাকে, এই সকল সুযোগ সুবিধাকে তুমি একটা নাগরিককে ভোগ করতে হবে। এই 4টা উপাদান যে রাষ্ট্র এবং নাগরিকের মাঝে বিদ্যমান থাকবে সেই রাষ্ট্রটা কি আধুনিক প্রধানতন্ত্র রাষ্ট্র হবে এবং তারাই কি ওই রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বিবেচনা হবে। এখন মোটামুটি ভাবে পার্ট 1 থেকে 3 পর্যন্ত যে আলোচনা করলাম এর বাইরে তোমাদের আসবে না। তোমরা বই একটু ভালোভাবে করে নেবে এবং তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তোমরা বাসায় হোমওয়ার্কটা বা বাড়ির কাজটা করে রাখবে। হোমওয়ার্কটা লিখে দাও। নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য কি কি? নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য কি? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে এটা প্রথম পর্ব, তোমাদের দ্বিতীয় পর্ব আবার এই পার্ট 4 থেকে শুরু হবে। অষ্টম অধ্যায়ের পার্ট 4 থেকে পার্ট 5 পর্যন্ত দ্বিতীয় পর্বে শুরু হবে ইনশাআল্লাহ। প্রথম পর্বে এই পর্যন্ত। ভালো থাকবে।